নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা যা ভাবে। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ ভোট বঙ্গ, ভোট ষষ্ঠী। এর আগে পাঁচটি দফার নির্বাচন আমরা দেখেছি এবং সেখানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ উঠেছিল, কিন্তু আজ এই ভোট ষষ্ঠীতে এবছরের নির্বাচনের 2024 লোকসভা নির্বাচনের যে ক্যারেক্টার সেটাকে আমরা বদলে যেতে দেখলাম। তার কারণ সকাল থেকে বেশ কিছু অভিযোগ আসছিল বিক্ষিপ্ত অশান্তির, কিন্তু সেই অশান্তির ছবিটা একটা রণক্ষেত্র পরিস্থিতি নিয়ে নিল। ছবিটা দেখাবো আপনাদের, ঝাড়গ্রাম ছবি দেখাবো, যেখানে ইট বৃষ্টি হলো, ভাঙচুর হলো এবং বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট মারা হলো। বিজেপি প্রার্থী, হ্যাঁ, যে ছবি আপনারা দেখছেন, প্রণত টুডু, ডক্টর প্রণত টুডু বিজেপি প্রার্থী ঝাড়গ্রামে, তাকে লক্ষ্য করে ইট মারা হয়। শুধু তিনি যে আঘাত পেয়েছেন তা নয়, আঘাত পেয়েছেন তার নিরাপত্তা রক্ষীও। এবং এখানে যে ছবি আপনারা দেখছেন সেখানে কার্যত প্রাণ ভয়ে দৌড়ে বেঁচেছেন প্রণত টুডু। বারবার ক্যামেরার সামনে এ কথাই তিনি বলেছেন, আমাদেরকেও তিনি এই একই রিয়াকশন দিয়েছেন। প্রণত টুডু কি বলেছেন একবার শুনবো। কি হলো ডাক্তার? মাথায় চোট লেগেছে। হ্যাঁ, মাথায় গাড়ি কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার। হ্যাঁ, প্রার্থীর উপর যদি অ্যাটাক হয় তাহলে সাধারণ মানুষজন কী করবে? আর হচ্ছে আমি এখানকার ভূমিপুত্র, সেই ভূমিপুত্রের উপরে হচ্ছে যে রোহিঙ্গা বাহিনী টিএমসি আসছে, তো রোহিঙ্গা বাহিনীর অ্যাটাক করছে। এই হচ্ছে সিচুয়েশন এখন বাংলার। এগুলো কিছু না, এগুলো দিদির হচ্ছে বাংলা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আর কদিন হলে পরে এই সন্দেশখালী হয়ে যেত আর কি। এই ঝাড়গ্রামটা হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলেছেন দিদির এই বাংলা। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সকাল। কেউ প্রশ্ন করবে না আমার অপশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। প্রণত টুডুর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আর এই নিয়ে অবশ্যই শাসক দলের তরফ থেকেও কাউন্টার এসেছে। একে একে আপনাদেরকে শোনাবো, কিন্তু এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন চটজলদি তাদেরকে ইন্ট্রোডিউস করাই। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত আপনাকে। সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, স্বাগত আপনাকেও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। স্টুডিও থেকে আপনার সঙ্গে রুমেলা কথা বলছি। আমি শুরু করেছি আমাদের এই বাংলা যেভাবে অনুষ্ঠান ঝাড়গ্রামের ছবি দেখিয়ে, কিন্তু ঝাড়গ্রামের ছবিটাই তো একমাত্র নয়, আমরা ঘাটালের বিভিন্ন প্রান্তেও দেখেছি একই ছবি। এবং হিরণ, কিছুক্ষণ আগেও আমি পিসিআরকে বলবো সেই ছবিটা প্লে করতে, যেখানে আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন মহিলা তারা কাঁদতে কাঁদতে বলছেন যে আমাদের হয়তো আজ রাতেই মেরে ফেলা হবে, এরকম একটা আশঙ্কার কথা। আপনি সারাদিনের ভোট চিত্র কিভাবে দেখলেন? দেখুন, এই তৃণমূল সরকার যেটা করে দিয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের দুটো জায়গাকে পাকিস্তান বানিয়ে দিয়েছে, একটা ভাঙড় আর একটা হলো কেশপুর। আপনি আজকে কেশপুর দেখলেন যে লুঙ্গি বাহিনীর পাগলু ডান্স। আপনাদের সাংবাদিকরা ছিল, আমার সাংবাদিক বোনেরাও ছিল, তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল আর এরকমভাবে আগুন জ্বালিয়ে রাস্তার মধ্যে 144 ধারা চলে যখন নির্বাচন হয়। পুলিশের সামনে পুলিশ দৌড়ে পালাচ্ছে। যে অমিত মুখার্জি ওসি কেশপুরের, যে গতকাল সারা রাত ধরে তৃণমূল বাহিনীকে নিয়ে বিজেপিকে মারধর করেছে, বিজেপির বাড়ি ভেঙেছে, বোম মেরেছে, এই অমিত মুখার্জি আর আসিফ সানি আনন্দপুরের থানার ওসি, এই দুজনকে দায়িত্ব দিয়েছিল ভাইপো যে কেশপুরকে জেতাতে হবে। সেই জন্য অমিত মুখার্জি, আসিফ সানি আমাদের প্রত্যেকটা নেতাকে, যারা লড়াকু নেতা, তাদেরকে অ্যারেস্ট করেছে। বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে। রাত্রি 3টের সময় আপনি দেখেছেন যে আমার পিএ, আমাদের মাননীয়, যাকে এখন অ্যারেস্ট করেছে, তন্ময় ঘোষ, মাস্টারমশাই সোমেন মিশ্র, একসঙ্গে বাড়িতে রেড করেছে। এই যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আর আজকে আমি একজন প্রার্থী যাচ্ছি আমার কেন্দ্রেতে, কেশপুরে যাওয়ার পথে মুখবাসানেতে, সেখানে দেখলেন যে রাস্তার ওপরে লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিল এখানকার অভিনেতা প্রাক্তন সাংসদ। যে অভিনেতা প্রাক্তন সাংসদ আপনাদের টিভি চ্যানেলে এসে এত সৌজন্যতার বার্তা শোনান, যেন মনে হয় তিনি সৌজন্যতার ভগবান, তিনি সৌজন্যতার প্রতীক। কুণাল ঘোষ পর্যন্ত তার সম্বন্ধে বলেছেন। সেই ব্যক্তি আজকে সৌজন্যতা দেখালেন, যে পরিষ্কার বুঝে গিয়েছিলেন যে আজ এবারে উনি হেরে যাচ্ছেন। হেরে যাওয়ার আগে যে শেষ কামড়, সেই শেষ কামড়টা দিলেন। পিংলা, সবং, কেশপুর সব জায়গায় ভয়ঙ্কর সন্ত্রাস তৈরি করে
গতকাল রাত্রিবেলা থেকে প্রত্যেকটা বাড়িতে বোম মেরেছেন। আজকে আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি, যারা বসেছিল সকালে তাদেরকে মেরে বার করে দিয়েছিল। আপনারা দেখেছেন যে আমি যে কজনকে পেরেছি তাদেরকে বাড়ি থেকে তুলে তুলে এনে পোলিং এজেন্ট বসিয়েছি। আবার সন্ধেবেলা ভোট হয়ে যাওয়ার পর তাদের সেই বুথ থেকে তাদেরকে তুলে এনে আবার তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি বা অন্য জায়গায় পৌঁছে দিচ্ছি। সেন্ট্রাল বাহিনী, কেশপুরের পুলিশ, আনন্দপুরের পুলিশ সবাই মিলেও এই লুঙ্গি বাহিনীর সঙ্গে কিন্তু লড়াই করতে পারেনি। অবশেষে তারা বললেন যে স্যার আপনি এখান থেকে ফিরে যান, আমরা এই লুঙ্গি বাহিনীর যে পাগলু ডান্স চলছে অভিনেতা প্রাক্তন সাংসদের নির্দেশে, তার সৌজন্যতার খাতিরে, স্পন্সর্ড বাই কেশপুর আর আনন্দপুর। হিরণ, আমরা এই ভোটের একদম শেষ বেলা একটা ছবিও দেখতে পেলাম যেখানে দেবকে ঘিরে সবুজ আবির উঠছে। কোথাও গিয়ে সেই ছবিটা দেখে মনে হলো কনফিডেন্সের বহিঃপ্রকাশ, যে হ্যাঁ জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আপনাকে একটা কথা বলি, এমসিসির তো একটা রুলস থাকে, নির্বাচন চলাকালীন কিন্তু আপনি আবির মাখতে পারেন না। নিশ্চয়ই আপনিও জানেন, সেটা হয়তো উনি জানবেন না কারণ উনি তো মাধ্যমিক পাস পাগলু সাংসদ, তিনি কি করে জানবেন বলুন? তো ফলে তিনি আমার পিএইচডি নিয়েও প্রশ্ন করেন। আর পিএইচডি আর পোস্ট পিএইচডির মানে পার্থক্যটাই বুঝলেন না, বললেন আমার পিএইচডি ভুয়ো, তাহলে পোস্ট পিএইচডিটা করছি কী করে? আইআইটির আরটিআই রিপোর্টের মানেটাই বুঝলেন না, যে লাস্ট লাইন যেটা লেখা আছে হি ইজ এনগেজ ইন আ স্পন্সার্ড প্রজেক্ট, সেই লাইনটাই বাদ দিয়ে দিল। তো ফলে একজন মাধ্যমিক পাস সাংসদ, প্রাক্তন সাংসদ, অভিনেতা, তার পক্ষে তো বোঝা সম্ভব না। তারা এরকমই করবে, এমসিসির রুলস ভেঙে তারা আবির মাখবে, তারা চ্যানেলেতে এসে সৌজন্যতার বার্তা দেবে, আর ওখানে কেশপুরেতে এসে মা বোনদেরকে এভাবে মানে সন্ত্রাস তৈরি করবে। আপনারা চোখের সামনে দেখেছেন যে আজকে মা বোনরা কীভাবে কান্নাকাটি করছে। গতকাল রাত্রিবেলা থেকে তাদের বাড়িতে তারা যে আশঙ্কা প্রকাশ করেছেন সেই আশঙ্কা যেন সত্যি না হয়। অবশ্যই হিরণ, আপনাকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে টিভি9 বাংলাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কানেক্ট করতে পেরেছি কারণ দেখুন এই যে আমরা যেই ভোট কেন্দ্রগুলো নজর রেখেছি, লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলো ভীষণ হ্যাপেনিং ছিল গোটা দিন ধরেই, তার মধ্যে অন্যতম কেন্দ্র তমলুক। সেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দিনভর আপনার সঙ্গে কথা হয়েছে, আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলেছেন, আপনার ইন্টারভিউ নিয়েছেন। সার্বিকভাবে যদি আজই ভোট ষষ্ঠীর একদমই শেষ বেলায়, দিনের শেষে আপনার কাছে জানতে চাই যে তমলুকে কেমন ভোট হলো, কি বলবেন? মোটের ওপর ভালো, কিন্তু আমি খুব একটা তৃপ্ত নই বা স্যাটিসফাইড নই। কারণ আমাদের দুজন কর্মী ভয়ানক রকমের আহত, একজনকে অকারণ গ্রেপ্তার করা হয়েছে কাল রাত্রে। এইসব কারণে আর পুলিশ যেভাবে নির্লজ্জ দালালের ভূমিকায় নেমেছে, মমতা ব্যানার্জি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ওই অভিষেক ব্যানার্জির, তাতে পুলিশকে আর এই রাজ্যের হাতে ছেড়ে রাখা উচিত নয়। এটা ইমিডিয়েটলি রাজ্যপালের এই ব্যাপারটা টেক আপ করা উচিত, পুলিশ ফাংশনটা। না হলে পুলিশ এখানে আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। অভিজিৎ বাবু, আপনি বলছেন আপনি স্যাটিসফাইড নন। আপনার এই কথার সঙ্গে আমি জাস্ট জানতে চাইবো যে আপনাদের অনেক কর্মীরাই, বিজেপি কর্মীরাই আজ বারবার অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। আপনি কি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় স্যাটিসফাইড ছিলেন আজ? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় না, আমি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় মোটের ওপর সন্তুষ্ট। তবে তাদের আরও ভালো কাজ করা যেতে পারতো, তারা করতে পারতো যদি পুলিশ তাদেরকে ঠিকমতো ব্যবহার করতো। কিন্তু এই দলদাস পুলিশ, এই দালাল পুলিশ, এরা তো ওদেরকে সেভাবে ব্যবহার করবে না। সেই জন্যে তারা চেষ্টা করলেও পারবে না। এদেরকে খানিকটা বেশি ক্ষমতা দেওয়া উচিত পরবর্তী দফার ইলেকশন থেকে, এবং এদেরকে গ্রেপ্তার করার ক্ষমতাও দেওয়া উচিত।
তা না হলে অভিজিৎ বাবু, গ্রেপ্তার আমার করে মনে আছে যে আপনি আমাদের চ্যানেলে যতবার এসেছেন, যতবার আমাদের মুখোমুখি হয়েছেন, আপনি বারবার বলেছেন আমাকে যেখানে যখন যা দায়িত্ব দেওয়া হবে আমি তা যথাযথভাবে পালন করব। এবং আজ ভোট ময়দানেও আমরা আপনাকে দেখলাম, আপনি ছুটে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আমার খুব অবাক লাগলো এই যে যারা আপনাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, একসময় আপনি ছিলেন জনগণের ভগবান, একসময় আপনার রায় সাড়া ফেলে দিত, শিরোনাম তৈরি হতো আপনার রায়। আপনি যখন আর জনতার রায় চাইতে ময়দানে নেমেছেন তখন সেখান থেকে গো ব্যাক স্লোগান উঠছে, সেটা খারাপ লাগলো না? না, খারাপ লাগেনি, কারণ যে মানুষেরা গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা বিভ্রান্ত, তারা এখনও আসল চোরকে চিনতে পারেননি। তাছাড়া এই গো ব্যাক স্লোগান তাদেরকে একটা ওই লবজোর মতো শিখিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি কাউকে দেখলেই গো ব্যাক স্লোগান দেবে। যে ডাম্ব ফেসগুলো গো ব্যাক স্লোগান দিচ্ছিল তাদেরকে আমি যদি জিজ্ঞেস করতাম যে বলো তো ভাই গোয়ের পাস্ট টেন্স কী, আমার ধারণা একজনও বলতে পারতো না যাদের মুখে গো ব্যাক স্লোগান ছিল। বা যদি বলতাম যে গো ব্যাক শব্দের অর্থ কী, বা যদি বলতাম যে গো ব্যাকটা একটু কাগজে লেখাও দেখি, আমার ধারণা একজনও হয়তো পারতো না। তো এই ধরনের মানুষকে ওই লব্জটা মুখস্থ করিয়ে দিয়েছে তৃণমূল, যাতে তারা এটা বললে বিক্ষোভ দেখাতে পারে, এই আর কিছু না। এই যে বিভিন্ন জায়গায় অভিজিৎ বাবু আমরা দেখছি বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে, আমরা ঝাড়গ্রামের ছবিও কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই জানেন প্রণত টুডু তার ইট বৃষ্টিতে তাকে ইট ছোড়া হয়েছে এবং তার মাথা পেটে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনিও আঘাত পেয়েছেন, তার যে দেহরক্ষী। এই সিচুয়েশনটা কেন তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? এইটা কারণ তৃণমূল বুঝতে পারছে যে তারা যদি হিংসা না ছড়ায় তাহলে তাদের ঝুলিতে সামান্য ভোটও আসবে না। হিংসা ছড়িয়ে যদি একটা কিছু এক শ্রেণীর লোককে আটকে দেওয়া যায় ভোট দিতে আসা থেকে, তাহলে তাদের ঝুলিতে তাদের চোর গুন্ডা বদমাশ যেগুলো পোষা আছে তারা ভোট দিয়ে খানিকটা সিটের ব্যবস্থা, একটা সিটের হয়তো ম্যানেজ করতে পারলো। কিন্তু মানুষ যদি ভোট দিয়ে ফেলে, মানুষ যদি সন্ত্রস্ত না হয়ে ভোট দিয়ে ফেলে, তাহলে তো তৃণমূলের মহা সর্বনাশ। তো সেই জন্যে তৃণমূল এটা করে এবং এটা এখন চলবে, এটা সহজে কমবে না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। নতুন আইআইটি আইআইএম মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। গেস্ট আমাদের সঙ্গে যারা রয়েছেন এবার একটু তাদের কাছেই যাই। দুজন বিজেপি প্রার্থীর সঙ্গে যখন কথা হলো, আমি আলোচনা বরং শুরু করি তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন তাকে দিয়ে। তার মানে দুজনের কথা শুনেই বোঝা গেল হিংসাই একমাত্র আপনাদের জয়ের রাস্তা প্রশস্ত করতে পারে। তার আগে আমি একটু বলে নিই যে অভিজিৎ বাবু একজন প্রার্থী, একজন প্রাক্তন বিচারপতি, এখন নয় বিজেপি প্রার্থী। তিনি ভোট চাইতে যাচ্ছেন, তাকে বলছেন গোয়ের পাস্ট টেন্স। আমি জিজ্ঞাসা করতাম তাদের থেকে যে মানুষকে বলছে এরা কিছু জানে না, তার মানে যেই মানুষগুলো জানে না সেই মানুষগুলোর কাছে গিয়ে, ওই ধরনের মানুষগুলোর কাছে গিয়ে অভিজিৎবাবু ভোট চাইতে পারছেন, চাইবেন না? তাদের ভোটে কি জয়ী হবেন না? মানুষকে এত ছোট করা, এত নিম্ন রুচির একজন মানসিকতার পরিচয় দিলেন উনি। আমার ধিক্কার জানানোর ভাষা নেই, কারণ এই মানুষগুলোরও সাংসদ হবে উনি যদি জিতেন। উনি জিতবেন না আমি জানি, কিন্তু সেই মানুষগুলোকে ছোট করছে। অনেকেই জানে না গোয়ের পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাতে দিয়ে কি প্রমাণ হয়? তারা কি ভোট দেয় না? তারা কি মানুষকে নির্বাচিত করে না? এক। দ্বিতীয় কথা, সন্ত্রাসের প্রশ্ন। সন্ত্রাস নিয়ে দেখুন, সন্ত্রাস নিয়ে কি বলবো, মানুষ উনি গো ব্যাকের শুনতে উনি অভ্যস্ত। যে প্রণত টুডুর যে ছবি আমরা দেখাচ্ছি, প্রণত টুডুর যে আপনি ছবি দেখাচ্ছেন, প্রথম কথা হলো যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। ইসি কমপ্লেন লজ করেছে এবং কমপ্লেনের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এক। দ্বিতীয় কথা হলো, কিন্তু মানুষ না বিজেপিকে দেখলেই খেপে যাচ্ছে, 100 দিনের টাকার হিসেব চাইছে, বলছে আজকে ক্যামেরার সামনে। আচ্ছা ফাইন, আমি মানলাম যে বিজেপি প্রার্থীকে দেখে মানুষের রাগের বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু তাদের কাছে লাঠি সোটা, তারা যে ইট বৃষ্টি করবে এরকম একটা মব যে সেখানে রয়েছে, পুলিশ কি করছে? রক্ষকরা, পুলিশ তো নাকা চেকিং করেছে। রক্ষকরা যদি ভক্ষক হয়,
আজকে যাদের উপরে এই সেনাবাহিনী, তাদের উপরে আমাদের হাই রিগার্ডস আছে, কিন্তু তারা যদি আজকে গিয়ে মহিলাদের হাত ধরে টানাটানি করে, মহিলাদের উত্তপ্ত করে, তখন তো এই ধরনের ঘটনা মানুষের বহিঃপ্রকাশ হতেই পারে। আমি না সত্যি এক্সপেক্ট করিনি যে এই সব ঘটনার জাস্টিফিকেশন তৃণমূল আদৌ দিতে পারে। প্রচুর ক্যালিবার লাগে। আমি একটু প্রথম থেকে শুরু করি। অভিজিৎ গাঙ্গুলি কিন্তু কখনো বলেনি যে এরা অশিক্ষিত। উনি যেটা বলেছেন যে গো ব্যাক যারা দিচ্ছে তাদের বিভ্রান্ত করা হয়েছে। তার মানে কেউ ওদের বুঝিয়েছে যে উনি হচ্ছেন চাকরি খেকো, উনি হচ্ছেন এইগুলো মানুষকে বোঝাতে। আমি এক সেকেন্ড, আমি তোমার সঙ্গে কোনো কথা বলিনি। এই আমার কথা একটাই, যে যাই বুঝে থাকুক, আজকে তো ভোটের দিন, তাদের ক্যান্ডিডেটকে মারধর করা, ক্যান্ডিডেটকে গো ব্যাক বলা, ক্যান্ডিডেটের গাড়ি ঘেরাও করে, হ্যাঁ তো যদি রাগ থাকে তাহলে সেটা ইভিএমে গিয়ে শান্ত মনে দিয়ে দিক। এইগুলো করার তো কোনো দরকার নেই। আমি জানি রাগ নেই, এই রাগটা হচ্ছে তৃণমূলের। তার কারণ অভিষেক ব্যানার্জি ওই জায়গায় গিয়ে, এক সেকেন্ড, আমি তোমার সময় কোনো কথা বলিনি, ওই জায়গায় গিয়ে যে বটি আর কি খুন্তি নিয়ে যান, আপনি ওদের গিয়ে দড়ি বেঁধে রাখুন নেতাদের, এইগুলো উস্কানিমূলক কথাবার্তা অভিষেক ব্যানার্জি বারবার বলেছে এবং সেটারই আমরা আমাদের দর্শকদের কাছে ভুল বার্তা যেন না পৌঁছায়, শতরূপাদির কাছে আসবো। আমি বলছি যে আপনাকে যদি হঠাৎ করে, আমি বাংলায় কথা বলি বলে যদি বাংলাদেশি বলি, বা হঠাৎ করে যদি কেউ বলে একজন প্রার্থী বলছেন রোহিঙ্গা, এই যে দাগিয়ে দেওয়ার মানুষের ক্ষোভ হবে না? কে উস্কাচ্ছে? আপনি রোহিঙ্গা বলবেন একজন লোককে, কেউ বিক্ষোভ দেখলে রোহিঙ্গা। আরে অমিত শাহ রেজিগনেশন দিন, রোহিঙ্গারা ঢুকলো কি করে ভারতবর্ষে? রোহিঙ্গারা ঢুকলো কি করে ভারতবর্ষে? আরে দল করে না ছেড়ে দিন। ভারতীয় আচ্ছা শতরূপাদি একটা বিষয় জানতে চাই। আমি অভিজিৎ বাবুর কাছেও যে প্রশ্ন রেখেছিলাম, আমি আসবো মৃত্যুঞ্জয়, যে প্রশ্ন রেখেছিলাম আমি অভিজিৎ বাবুর কাছেও। বিজেপি নেতা কর্মীদের একাংশই আজ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে হ্যাঁ, ভোট পরবর্তী হিংসা থামাতে এ রাজ্যে 220 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তো বিজেপি নেতা নেত্রীদের একাংশ প্রশ্ন তুলে। শোনো, যে ট্রেন্ডটা আমরা প্রথম 4 দফায় দেখেছিলাম, কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয় ছিল, হঠাৎ করে আমরা দেখছি যে 5ম দফা থেকে পুরো ট্রেন্ডটা পাল্টে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তিনি স্যাটিসফাইড ন্যাচারালি, তার কারণ এতদিনে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং বোধহয় করে ফেলেছে, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় না সবসময় হয়, এটা নতুন কিছু নয়, সবসময় পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার এইখানে তারা একেবারে সেটাকে রপ্ত করে ফেলেছে, সব জায়গায় করতে পারেনি, যার জন্য তুমি দেখবে যে এই এত ভায়োলেন্স থাকা সত্ত্বেও 78% ভোট করেছে পশ্চিমবঙ্গ। তো তৃণমূল এটাতেই সন্তুষ্ট থাক যে ওরা গুটি কয়েক কেন্দ্রীয় বাহিনীকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এটাদের যারা ইলেকশন কমিশন মানে প্রথম দিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অ্যাড দিয়ে বলেছে মানুষ আসুক, ভোট দিক, নিরাপত্তার দায়িত্ব আমাদের ট্যাক্সের টাকায় ভোট হচ্ছে, আর কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যবহার করার দায়িত্ব আজকে নির্বাচন। দেখুন, আমি শুরুতেই যা বলে শুরু করেছিলাম, 5টি দফা নির্বাচন আমরা দেখেছি, কিন্তু এই 6th ফেজে নির্বাচনের ক্যারেক্টার একেবারে বদলে গিয়েছে। 7th ফেজ ভীষণ ইম্পর্টেন্ট, যেন এই ধরনের ছবি আমাদের আর দেখতে না হয়, অ্যাটলিস্ট আমরা এটাই আশা করতে পারি। নির্বাচনী আধিকারিকদের তাড়িয়ে এলাকা ছাড়া করলো তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার মানবাজারের মাগুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রের 500 মিটার দূরে থাকা বুথ অফিস সরানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। এসডিও স্যার বিডিও স্যারকে পারমিশন দিয়েছিলেন যে এখানে যেন ক্রিস ক্রসটা সরায়। আমরা দুপক্ষকেই ভালোভাবে বলেছিলাম যে আপনারা এটা সরান। সরকারি কর্মী আপনাদের কি কাজের ভোট তখন শেষ হয়নি? তাও না, এখানে তো ভোট আমাদের নেই, আমরা তো ইয়াতে আছি।